নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক সুকান্ত দাশের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স বিভীষিকাময় হত্যা রহস্য। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব ভালো লাগবে এবং এই সত্যান্বেষী সিরিজের গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। দেখুন নিহারঞ্জন বাবু, আপনি যে কথাটা বলছেন সেটা ভেবে বলছেন তো? আপনার কোনো ভুল হচ্ছে না তো? মানে এমন একটা ব্যাপার। না ব্যোমকেশ বাবু, আমি আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন বলুন তো? আর আপনার সাথে নেহাত মশকরা করার মতো সময় কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি ব্যস্ত মানুষ আমি জানি, কিন্তু আপনি আমার কথাটাকে এভাবে গুরুত্বহীন করে দেবেন সেটা আমি বুঝতে পারিনি। আমার মনে হয় পুলিশের কাছে গেলেই বোধহয় ভালো হতো। নিহারঞ্জন বাবু, আপনি হয়তো ভুল করছেন। আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিন্তু নয়। আর আপনি যদি পুলিশের কাছে গিয়ে বলেন আপনি রাতের অন্ধকারে একটা... হ্যাঁ ব্যোমকেশ বাবু, হ্যাঁ ভূত। আপনি সে কথাটা বলতে এত দ্বিধা করছেন কেন? ভূত দেখেছি আমি, এই দেখলাম। আবার চোখ ঘুরিয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য পেছনে তাকিয়েছি, তখন দেখি স্মৃতি কিছু মনে নেই। ওখানেই তো সমস্যা নিহারঞ্জন বাবু। আপনি ভূত দেখেছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই এক মুহূর্তের জন্যই দেখলেন কেন? তারপরে সে গেল কোথায়? সেটা আমি কি জানি? আর তার জন্যই তো আমি আপনার কাছে এলাম। দেখুন, আপনাকে ভাড়া করে কেসের তদন্ত করানোর মতো টাকার জোর আমার নেই। নেহাত এদিকে এসেছিলাম আর মনে হলো আপনাকে ব্যাপারটা জানাই। তা না হলে শুধু শুধু আপনার কাছে এসে গালগপ্প করার মতো সময় আমার মোটেই নেই, বুঝলেন তো? এমন সময় পুটিরাম চা নিয়ে ঢুকলো। ভদ্রলোক যে একটু রেগে উঠেছেন সেটা বোঝাই যাচ্ছে। চায়ের কাপ সামনে রাখতেই তিনি কিন্তু কোনো বাক্য ব্যবহার না করে চায়ে চুমুক দিলেন। ব্যোমকেশ ব্যাপারটা হালকা করার জন্য বলল, দেখুন নিহারঞ্জন বাবু, আমাকে তদন্তের ক্ষেত্রে কয়েকটা কথা সবসময় মাথায় রাখতে হয়। পুলিশ কিংবা আইন ব্যবস্থা কিন্তু কখনোই ভূত বা অলৌকিক এই সমস্ত কিছুর উপর বিশ্বাস করে না। তারা সব কিছুতে প্রমাণ চায়। আপনার ক্ষেত্রে ওই একটা জিনিসের অভাব কিন্তু রয়েছে। আপনি যে ওই স্থানে সত্যিই তেমন কিছু দেখেছেন সেটা পরীক্ষা করার জন্য আপনি দ্বিতীয়বার সেখানে যাননি, তার আগেই আমার কাছে এসেছেন। এখন সেখানে গিয়ে যদি সত্যিই আমরা কিছু না পাই... নিহারঞ্জনবাবু চুপ করে রইলেন। তিনি যেন গভীরভাবে কিছু একটা ভাবছিলেন। তারপর বললেন, আচ্ছা, ওই বাড়িটা, মানে যে বাড়িটার কাছে আমি দেখেছিলাম, সেই বাড়িটাতে গিয়ে যদি একবার খোঁজ নেওয়া যায়, আশেপাশের লোকেরা নিশ্চয়ই কিছু না কিছু দেখবে। মানে ভূত যদি থাকে ওখানে, তাহলে তারাও দেখবে। শুধু শুধু যে আমি একাই দেখব এমনটা তো হতে পারে না। এই কথাটা তো আপনি ঠিকই বলেছেন। যদি সেখানে কিছু থেকেই থাকে তাহলে সকলেই ব্যাপারটা দেখবে। আচ্ছা অজিত, তোমার কি মনে হয়, আমাদের কি একবার ওখানে গিয়ে দেখা উচিত? এতক্ষণ পরে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করল। তার সঙ্গে নিহারঞ্জনবাবুও আমার দিকে ঘুরে তাকালো। নিহারঞ্জনবাবুর মাথার চুলটা কাঁচা পাকা, তার চোখের ওপরের ভুরুতেও সেই কাঁচা পাকার লক্ষণ দেখা দিয়েছে। গোঁফ সাদা হয়ে এসেছে, ভারী কাচের চশমা। লাঠি ছাড়া তিনি চলাচলও করতে পারেন না। নিহারঞ্জনের পোশাক আশাক দেখে বেশ সম্ভ্রান্ত ঘরের বলেই মনে হলো। চোখের তলায় কালি আর মুখে একটা হতাশার ভাব। দেখেই বোঝা যায় সম্প্রতি বা বেশ কিছুদিন ধরে অর্থকষ্ট রয়েছে। এই ব্যাপারগুলো ব্যোমকেশ আমাকে একটু একটু করে বুঝতে শিখিয়েছে। তবে যেটুকু বুঝতে পেরেছিলাম তাতে এইটাই মনে হলো। দেখো, আমার মনে হয় নিহারঞ্জনবাবু কিছু না কিছু তো দেখেছিলেন ওখানে, সেটা অন্য কিছু না হোক। যা দেখেছেন তাতে ভদ্রলোক ভয় পেয়েছেন, আর ভয় পেয়ে তিনি সেখান থেকে অতি তাড়াতাড়ি চলে এসেছেন। আর তাই হয়তো কোনোভাবে দ্বিতীয়বার সেটা আর দেখতে পাননি।
এবার ওই স্থানে কিছু যদি একটা ঘটে থাকে, সেটা জানার জন্য তো আমাদের ওখানে একবার অন্তত যেতেই হবে। পুলিশকে এখন এই ঘটনাটা জানালে পুলিশ গোটা ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিতে পারে। কিন্তু তুমি দাসবাবুকে অন্তত একবার জানাও। আমার মনে হয় দাসবাবু আসতে পারেন এই ব্যাপারটা দেখবার জন্য। তবে প্রথমেই পুলিশকে জানাবার আমি কোনো প্রয়োজন দেখছি না। আমরা গিয়ে একবার দেখি, তারপর না হয়। আমি তো সেটাই বলছি, আগে না হয় আমরা গিয়ে দেখি। আর দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের ওপর আমার ভরসা যে নেই তা নয়, কিন্তু এমন একটা কথা পুলিশ বিশ্বাস করবে না। তবে আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি মিথ্যে কথা বলছি না। আমি ওই দুটো গাছের মাঝখানে একটা মুখ দেখেছি, আর ওই মুখটা আমার দিকে তাকিয়েছিল। ওই চোখের দৃষ্টি আমি কখনো ভুলতে পারবো না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়েছিল, সামনে চায়ের কাপটা তুলে নিয়ে আরও একবার চুমুক দিয়ে বলল, বেশ নিহারঞ্জনবাবু, আমার বন্ধু অজিত যখন সেখানে যাওয়ার জন্য রাজি রয়েছে তখন আমি যাব, কিন্তু তার আগে আপনি গোটা ব্যাপারটা আমায় আরেকবার প্রথম থেকে বলুন। কিচ্ছু বাদ দেবেন না, যা যা মনে আছে। অতি ছোট ব্যাপারও আপনি আমায় খুলে বলুন, তারপর না হয় আমরা বেরোবো। এবার বোধহয় নিহাররঞ্জনবাবু একটু আশ্বস্ত হলেন ব্যোমকেশের কথায়। চাটা শেষ করে প্যাকেট থেকে ভাঁজ করা রুমাল বের করে মুখটা মুছে নিয়ে বললেন, আমি এক সময় সরকারি অফিসে কেরানির কাজ করতাম। বছর 3 হয়েছে সেই কাজ থেকে রিটায়ার করেছি আমি। দেখে আমার বয়স কত আন্দাজ করতে পারছেন কিনা আমি জানি না, তবে আমার বয়স 64। তবে এখনো আমি প্রতিদিন সকালে ঘন্টাখানেক, রাতে ঘুরতে বেরোই। সন্ধ্যের দিকেও তেমনি আমার ওই হাঁটাহাঁটির অভ্যেস আছে। আমার বাড়ি কিন্তু এখানে নয়, আমার বাড়ি আসলে সোনারপুরের দিকে। এখানে ওই পাশের পাড়ায় আমার এক চেনা আত্মীয়ের বাড়িতে আমি ওই 2 দিনের জন্য এসেছি। সন্ধ্যের দিকে প্রতিদিন হাঁটতে হাঁটতে বড় রাস্তা ছেড়ে গলিপথের দিকে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। বিকেলের সময়টা আমার বেশ ভালো লাগে। বিকেল থেকে কখন যে সন্ধে হয়েছে সে কথা আর খেয়াল থাকে না। মাঝে মাঝে এত দূর চলে যেতাম যে বাড়ি ফিরতে ঘন্টাখানেক লেগে যেত। দেখতেই পাচ্ছেন আমার হাতে লাঠি রয়েছে। লাঠি থাকতে আমার হাঁটার অসুবিধে খুব একটা হয় না। এমনভাবে কাল হাঁটতে হাঁটতে দক্ষিণের দিকে চলে গেছিলাম। দক্ষিণের বড় রাস্তার পাশে যে বড় একটা ডোবা মতন রয়েছে, তার পাশ দিয়ে ছোট রাস্তাটা ঢুকে গেছে ভেতরের দিকে। আচ্ছা, মুখুজ্জেপাড়ার ভেতরের দিকে বেশ কিছু বড় বড় পুরনো বাড়িঘর রয়েছে। ওদিকটায় লোকজনও খুব একটা দেখা যায় না। শুনেছি ভেতরের দিকে একটা ছোট কবরস্থানও আছে। ঠিকই শুনেছেন, মুখুজ্জেপাড়া নামটা আমি আগে জানতাম না। বাড়ি ফিরে আমার এই আত্মীয়ের কাছ থেকে কথাটা জানতে পারি। কবরখানার গেট পর্যন্ত গেছিলাম, তখনই সন্ধে হয়ে আসে। তারপর বাড়ি ফিরে যাওয়ার কথা ভেবে হাঁটতে হাঁটতে মাঝামাঝি পর্যন্ত এসেছি। রাস্তাটা একটা জায়গায় একটু জঙ্গলে জায়গার মতন দিয়ে গেছে। আসলে সেটা জঙ্গল নয়, একসময় বাগান ছিল। পরিচর্যার অভাবে গাছপালা বড় হয়ে জঙ্গল মতন হয়ে গেছে। সামনের দিকটায় একটা বাড়ির পেছনের দিক দেখা যাচ্ছিল। বাড়ির দেওয়ালের দিকে তাকিয়ে পুরনো দিনের বাড়ি ঘরের একটা অদ্ভুত সাদৃশ্য দেখা যায়। বড় বড় উঁচু জানলা রয়েছে। সেদিকে তাকিয়ে সামনে এগোচ্ছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হলো। জঙ্গলের মধ্যে যেন কিছু একটা নড়ে উঠল। তখন চাঁদের আলো ছিল, আর চাঁদের আলোটা পড়ছিল ওই বাড়িটার দেওয়ালের পাশ থেকে, অর্থাৎ জঙ্গলটা ভালোভাবে দেখা যায়। জঙ্গলের দিকে মুখটা ঘুরিয়েছি। প্রথমে কিছুই মনে হলো না, তারপর আবার সেই জঙ্গলের মধ্যে খড় খড় শব্দটা হলো, আর
তারপরেই দেখতে পেলাম দৃশ্যটা। জঙ্গলের মধ্যে দুটো বেল গাছ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। সেই বেল গাছের একটি ডাল অদ্ভুত ত্রিভুজাকৃতি হয়ে মাটি থেকে 1 হাত উপরে রয়েছে, আর সেই ত্রিভুজের মতো জায়গাটার মধ্যে একটা মাথা। ব্যোমকেশ বাবু, চাঁদের আলো সেই মাথাটার উপরে গিয়ে পড়েছে, আর তার দুটো বিভৎস বড় বড় গোল চোখ, আর মুখটা অদ্ভুত হয়ে হাঁ করা। চাঁদের আলোয় সেই দৃশ্য দেখে আপনাকে কি বলবো ব্যোমকেশ বাবু, মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। একেই বৃদ্ধ মানুষ, তার উপরে অমন একটা জায়গা। আমার আত্মীয় বারবার করে আমায় বলেছিল আমার সঙ্গে যাবে, কিন্তু আমি তাকে নিয়ে মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম। পেছনের দিকে ঘুরে 2 হাতে চোখ ঢেকেছিলাম। চিৎকার বেরিয়ে এসেছিল মুখ থেকে একটা, যেন পাথরের মতন হয়ে গেছিলাম ব্যোমকেশ বাবু। হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে গেছিল। কোনো রকমে দেওয়ালের গায়ে হাত রেখে নিজেকে সামলে নিয়েছিলাম। তাড়াতাড়ি নিচ থেকে লাঠিটা তুলে নিয়ে লাঠিতে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে পেছনের দিকে একবার ঘুরে তাকালাম। কোথাও কিছু নেই। যে বেল গাছের ত্রিভুজাকৃতি কাণ্ডের উপর সেই ভয়ঙ্কর মুখ আমি দেখেছিলাম, সেখানে কিছু নেই। কিন্তু সেদিকে ভালোভাবে দেখার মতো সুযোগ কিংবা ইচ্ছে কোনোটাই তখন আমার ছিল না। যত দ্রুত পারলাম সেই পথ পেরিয়ে বড় রাস্তায় এসে পড়লাম। বারবার মনে হচ্ছিল যেন আমার পেছনে এক্ষুনি কেউ তাড়া করে আসবে। ওই ভয়ঙ্কর মুখ আমি ভুলতে পারবো না ব্যোমকেশ বাবু। গোটা ব্যাপারটা ভদ্রলোক আগেই বলেছিলেন। আরও একবার ব্যোমকেশ যে কেন বিস্তারিতভাবে শুনল সেটা কিন্তু আমি জানি না। ভদ্রলোক আগেরবারে যা যা বলেছিলেন এইবারও তাই বললেন। তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, ভদ্রলোক আগেরবার ঠিক যেভাবে কথাগুলো বলেছিলেন এবার কিন্তু তার থেকে একটু অগোছালোভাবে কথাগুলো বললেন। ব্যোমকেশ কি ব্যাপারটা ধরতে পেরেছে? ব্যোমকেশ বলল, বেশ, আমরা আপনার সঙ্গে যাব। আপনি একটু অপেক্ষা করুন, আমরা পোশাকটা বদলে নিই। ব্যোমকেশের ইশারায় আমি ঘর থেকে বেরিয়ে এলাম। ভদ্রলোক বসেই রইলেন। আচ্ছা ব্যোমকেশ, ভদ্রলোক প্রথমবার যে কথাগুলো বললেন, দ্বিতীয়বার একই কথা বললেও কথাগুলো কেমন যেন একটু এলোমেলো টাইপের। প্রথমবার তিনি বললেন তিনি যখন শব্দটা শুনে তাকিয়েছিলেন তিনি তখন ভয় পেয়েছিলেন। 2 হাত দিয়ে নিজের কান আর চোখ ঢেকে দেওয়ালের কাছে দাঁড়িয়েছিলেন। আর দ্বিতীয়বার বললেন তিনি ভয় পেয়ে দেওয়ালের দিক থেকে সরে এসেছিলেন। তারপর লাঠি পড়ে যাওয়া এবং দেওয়াল ধরে ধরে লাঠি তোলা, সব কিছুই কেমন যেন এলোমেলো। আচ্ছা অজিত, তুমি যদি কখনো কিছু দেখে ভয় পাও তাহলে সেই সময়ের সমস্ত কথা কি তোমার পুঙ্খানুপুঙ্খভাবে মনে থাকবে? মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা গাড়ি তোমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে গাড়িটা পথ বদলে তোমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। তুমি সেই মুহূর্তে ছিটকে যাবে রাস্তার এক পাশে। তুমি ওই গাড়িটা তোমার সামনে আসা পর্যন্ত সমস্ত কিছু বলতে পারবে, কিন্তু গাড়িটা যে মুহূর্তে তোমায় ধাক্কা দিচ্ছিল সেই মুহূর্তের কথা কি তুমি ঠিকভাবে বলতে পারবে? তুমি 3 বার একই রকম কথা বলার সময় 2 রকমের কথা বলবে না? আমি বুঝতে পারলাম যে ব্যোমকেশ কি বোঝাতে চাইছে, তাই বললাম, তার মানে তুমি বলতে চাইছো ওই মুহূর্তের ব্যাপারে ভদ্রলোক নিজেরই ঠিকঠাকভাবে মনে নেই, আর তাই ভদ্রলোক ওইভাবে অমন কিছু একটা বলতে চাইছেন যাতে আমরা তার কথা বিশ্বাস করে ওখানে যাই। ভদ্রলোক সত্যিই কি দেখেছেন না দেখেছেন তা নিয়ে আমার কোনো ধারণা এখনো হয়নি, তবে ভদ্রলোক যে সত্যি ভয় পেয়েছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি লক্ষ্য করেছিলে তো, 2 বারই উনি যখন ঘটনাটা বললেন তখন ওনার হাতের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল। ভদ্রলোকের কপালে ঘাম দেখা গিয়েছিল, এমনকি তার নিঃশ্বাসও ঘন ঘন পড়ছিল। অজিত, সত্যিই কিছু থাকুক আর না থাকুক, লোকটা কিন্তু বেশ ভয় পেয়েছে। এই ভয়টা কি আমরা ভাঙাতে পারবো? দাসবাবুকে খবর দেওয়ার কথা আমিই বলেছিলাম। তিনি যখন শুনলেন মুকুজ্জেপাড়া তখন তিনি বললেন, আর জায়গা পেলেন না উনি?
সেই মুখুজ্জেপাড়া, ওদিকে তো এমনি ফাঁকা থাকে, দিনে দুপুরে কেউ খুন হয়ে গেলেও কেউ বুঝতে পারবে না। ভদ্রলোকের ওখানে যাওয়ার কি দরকার ছিল বলুন তো? দাসবাবু, মনে হচ্ছে ভূতের ভয়টা শুধু নিহাররঞ্জন বাবুর নয়, আরও অনেকেরই আছে। কিন্তু পুলিশের কি ভূতের ভয় থাকতে আছে? এটা কিন্তু আপনার ঠিক ব্যাপার নয় ব্যোমকেশ বাবু। পুলিশের চাকরি করি বলে কি মানুষ নয় নাকি? আর আর যদি কিছু হয়ে যায় একটা, আর দিনের বেলা তো নয়, কোনো চিন্তা নেই, কিন্তু ওদিকে কবরখানা আছে, কবরখানার দিকে কিন্তু যাওয়া চলবে না। মাথায় আছে তো কবরখানা, আর কবরখানায় কিন্তু ওই সব আছে। আপনারা যান বাবা, আমি আসছি। টেলিফোনটা নামিয়ে রাখলো ব্যোমকেশ। চলুন নিহাররঞ্জন বাবু, আপনার সেই বেলগাছের ত্রিকোণ কাণ্ডটা একবার দেখে আসি, যেখানে একটা কাটা মাথা আপনার দিকে তাকিয়ে আপনাকে ভয় দেখাচ্ছিল। আচ্ছা, শুধু মাথাটাই দেখেছিলেন, শরীরটা দেখেননি? নিহাররঞ্জনবাবু বোধহয় ব্যোমকেশের মজার ছলে দেওয়া খোঁচাটা বুঝতে পারলেন না। সত্যি বলতে ব্যোমকেশ বাবু, ওভাবে মাথাটা দেখার পর আর শরীরটা দেখার জন্য অপেক্ষা করতে পারিনি। আমার তো এই দিনের বেলাতেও ব্যাপারটা ভয় করছে, তাই তো? ভয় করবেন না, চলুন। ভাড়ার গাড়ি করে আমরা পৌঁছলাম মুখুজ্জেপাড়ার কাছে। বড় রাস্তা থেকে গলিটা দিয়ে কবরখানায় যেতে বেশ খানিকটা সময় লাগবে। বুঝতে পারছিলাম যে নিহাররঞ্জনবাবুর হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করবার নেই। এই রাস্তায় ভাড়ার গাড়ি ঢুকবে না। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে আসার পরে ব্যোমকেশ বলল, আচ্ছা, এই রাস্তায় এলেন কেন বলুন তো? আপনি এই রাস্তা দিয়ে এলেন আর ঠিক ওই সময় রাতের অন্ধকারে? ব্যোমকেশ কথাটা বলতে বলতে থেমে গেল। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক উল্টো দিকে রাস্তা ধরে এদিকেই হেঁটে আসছিলেন। আমাদের তিনজনকে ওভাবে ওই দিকে যেতে দেখে তিনি বোধহয় একটু সন্দেহ করলেন। আমাদের দিকে তাকাতে তাকাতে গেলেন। ভদ্রলোক পেরিয়ে যাওয়ার পরে আমি বললাম, রাস্তাটার বোধহয় খুব একটা সুনাম নেই ব্যোমকেশ। এ রাস্তায় এলে লোকের বিরাট ভজন হতেই হবে। তো দাসবাবু কতক্ষণে আসবেন বললেন? পেছনের দিক থেকে এবার দাসবাবুর গলা শোনা গেল। দাসবাবু হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন এবং তার সঙ্গে একজন কনস্টেবল। ওখান থেকেই তিনি বললেন, ব্যোমকেশ বাবু, এই রাস্তায় তো গাড়ি ঢুকলো না। আর আপনারা জায়গাটা খুঁজে পেয়েছেন? যতদূর সম্ভব মনে হচ্ছে ওই যে বড় বাড়িগুলোর পেছন দিকটা শুরু হয়েছে, ওই দিকেই হবে, তাই না নিহাররঞ্জনবাবু? হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তাটা ছোট হলেও চারপাশে বেশ বিস্তৃত। বোধহয় এই জায়গা নিয়ে দখলদারি শুরু হয়নি। ছোট ছোট জঙ্গল আর ফাঁকা জমি পেরিয়ে একটা ডোবা পর্যন্ত দেখা গেল। একটু এগিয়ে গেলেই বাড়ির পেছনের দিকগুলো শুরু হয়েছে। আসলে অন্য একটা রাস্তা ওপাশের বাড়িগুলো সামনের দিক দিয়ে চলে গেছে উল্টো দিকের রাস্তায়। কবরখানার অন্য পাশ দিয়ে এই পথটা গিয়ে সামনের দিকে বড় রাস্তায় পড়েছে। ওই দিকটায় এগিয়ে গেলে যে জায়গাটা পড়বে তার সামনের দিকে পার্ক স্ট্রিট। আর এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে একটা চৌকোকোণ এলাকার কবরস্থান ছাড়া এখানে আর বলার মতো তেমন কিছুই নেই। আমরা আরও খানিকটা এগিয়ে যেতে হাত তুলে বললেন, ওই যে জঙ্গলটা, ওই দেখুন দুটো বেল গাছই পাশাপাশি। আমরা সবাই তাকালাম জঙ্গলে। গাছের গড় উচ্চতা মোটামুটি কোমর থেকে একটু উঁচু। শুধু তো বেল গাছ নয়, তার পেছনে আম গাছ, এমনকি লাইন দিয়ে কয়েকটা সুপারি গাছ পর্যন্তও রয়েছে। তবে আর যেটা রয়েছে সেটার কথা কিন্তু নিহাররঞ্জনবাবু বলতে ভুলে গিয়েছিলেন। জঙ্গলটার ঠিক গা ঘেঁষে একপাশে একটা ছোট একতলা বাড়ি রয়েছে। কালের নিয়মে সেই বাড়িটার উপরে সবুজ আর কালো ছোপ পড়েছে। বাড়ির রং একসময় হলুদ ছিল বলে মনে হয়, এখন কেমন যেন খয়েরেটে রং হয়ে এসেছে। বাড়ির ওপর দিকে এখানে ঘাসের চারাও জন্মেছে, এমনকি বাড়ির গা বেয়ে উঠে যাওয়া সুপারি গাছ হেলে পড়েছে বাড়িটার ছাদে। ভূত দেখার আদর্শ জায়গা কিন্তু। আবার আপনি মস্করা শুরু করলেন তো ব্যোমকেশ বাবু। গাছের কথা বলুন না, গাছের কথা বলুন। কোন গাছ ছিল বলুন? ওই যে ছাদ ঘেঁষে যে বেল গাছ, ওইখানে ওই ত্রিকোণ কাণ্ডটা দেখতে পাচ্ছেন? সত্যিই ত্রিকোণ কাণ্ডই বটে। গাছের গুঁড়িটা লম্বা হয়ে ওপরের দিকে উঠেছে হাত দুয়েক পর্যন্ত, তারপরেই দুপাশে ছড়িয়ে পড়েছে। আর একটু ওপরে উঠে লম্বা কাণ্ডটা দুভাগে ভাগ হয়ে গিয়ে মাঝখান থেকে চিকন হয়ে গিয়েছে।
এই দিনের বেলা চারিদিকে সূর্যের ধবধবে আলোতে নীহারঞ্জনবাবু যেন সেই চিকন কাণ্ডের দিকে তাকিয়েই সত্যি একবার মাথা দেখতে পেলেন। আমি বললাম, খুব একটা ভালো না, জঙ্গলের জায়গায় যেখানে মানে ওসবের জন্য এটাই তো আদর্শ জায়গা। ব্যোমকেশবাবু শেষমেশ চোর ডাকাত ছেড়ে এইসব। আরে আরে করেন কি, ভেতরে সাপ খোপ থাকতে পারে তো। সাপকে আমরা যতটা ভয় পাই, সাপ কিন্তু তার চেয়ে বেশি মানুষকে ভয় পায়। শুধু ওদের বিরক্ত না করলেই হবে, ওরা আর কামড়াতে আসবে না। একটু দেখে শুনে পা ফেললেই হলো। ব্যোমকেশ হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সেই বেলগাছটার দিকে। তারপর ব্যোমকেশের শরীরটা বটগাছের পেছনে অদৃশ্য হয়ে গেল। পাশাপাশি দুটো বেলগাছ, তাছাড়া জায়গাটাও জঙ্গলের মতো, তাই ব্যোমকেশকে ভালোভাবে দেখা গেল না। আমি একটু পরেই ব্যোমকেশের দেখানো পথ ধরে এগিয়ে গিয়ে দেখলাম ব্যোমকেশ মাটির উপরে ঝুঁকে গাছ জঙ্গলের পাতা সরিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। বললাম, কি হয়েছে ব্যোমকেশ, ওখানে কি দেখছো? আমার কেন জানি না মনে হচ্ছে নীহারবাবু খুব একটা মিথ্যে কথা বলছেন না। ব্যোমকেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। দাসবাবু বাইরে থেকেই বললেন, ব্যোমকেশবাবু, আমি কি ভেতরে আসবো? দাসবাবু, আপনাকে এখন ভেতরে আসতে হবে না। ভেতরে আসার সময় পায়ের শব্দ হয়ে যেতে পারে। আপনি বাইরে থাকুন। আপনার সঙ্গে পুলিশ কজন রয়েছে? 3 জন। কেন বলুন তো? আচ্ছা, এই বাড়ির আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, বিশেষ করে ওই একতলা বাড়িটা, গোটা জায়গার লোকেদের একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, একটু জেরা করতে হবে, বুঝলেন তো? খুব বেশি দেরি করা যাবে না। ব্যোমকেশের কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই বললাম, আরে ব্যোমকেশ, হয়েছেটা কি, কিছু তো বলো। তুমি হঠাৎ করে এমন কথা বলছো কেন? ভালো করে ঘাসের আর জঙ্গলের মধ্যে তাকাও, আর ওই যে বেল গাছের ত্রিকোণ খাঁজটার কাছে একবার ভালো করে তাকিয়ে দেখো তো, কিছু দেখতে পাও নাকি? ব্যোমকেশের কথায় আমি প্রথমে জঙ্গলে ঘাসের দিকে তাকালাম। বোঝার মতো কিছুই নেই। ব্যোমকেশ লম্বা জঙ্গলের জায়গাগুলোকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে খানিকটা ফাঁকা করেছে। এবার বেলগাছে সেই ত্রিকোণ ত্রিভুজটার দিকে তাকালাম। প্রথমে কিছুই চোখে পড়ল না। বেলগাছটা বেশ পুরনো। এদিকে ওদিকে বেলগাছের ছাল উঠতে শুরু করেছে। দুবার চোখ বুলিয়েও কিছু দেখতে না পেয়ে যখন চলে যাব, হঠাৎ করে ডালের মতো কোনো একটা জায়গার উপর দিয়ে একটু উপরের দিকে গাছের গায়ে একটা লাল রঙের ছোপ দেখতে পেলাম। সেদিকে এগিয়ে গিয়ে ভালো করে তাকিয়ে রুদ্ধশ্বাসে বলে উঠলাম, আচ্ছা, ওটা রক্ত বলে মনে হচ্ছে না? আপনার বাড়ি এটা? বাইরের দিকে দাসবাবুর গলা শুনে আমরা বাইরে তাকালাম। দেখি দাসবাবু আমাদের ডান দিকের একতলা বাড়িটার ওপরের দিকে তাকিয়ে কথা বলছে। মুখ তুলে দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা। তার পরনে একটা সাদা রঙের কাপড় দেখে তাকে বিধবা বলেই মনে হলো। আমাদের দিকে তাকিয়েছিল। দাসবাবুর কথা শুনে কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি ছাদের অন্য পাশে চলে গেল। ব্যাপারটা দেখে আমি আর ব্যোমকেশ মুখ চাওয়াচাই করলাম। ব্যোমকেশ গলা তুলে বলল, দাসবাবু, আমার যতদূর মনে হচ্ছে এখানে একটা খুন হয়েছে, আর যতদূর সম্ভব খুনটা হয়েছে কাল রাত্রে। তাড়াতাড়ি আপনি বাকি পুলিশদের এখানে নিয়ে আসুন, এই বাড়ির ভেতরে একবার ঢুকতে হবে। ব্যোমকেশ যেটা ধারণা করেছিল আমি তেমনই কিছু একটা ভেবেছিলাম, কিন্তু ব্যোমকেশের কথাটা বুঝতে সামান্য সময় লেগেছিল। ওই ত্রিভুজকাণ্ডের গায়ে যে লাল রঙের দাগ, সেটা আসলে রক্ত। আর রক্তের দাগ যখন রয়েছে, তখন নীহারঞ্জনবাবু কিছুতেই ভূত দেখতে পারেন না। নিশ্চয়ই কাল রাত্রে নীহারঞ্জনবাবু যা দেখেছেন তার সাথে কোনো একটা খুনের সম্পর্ক রয়েছে। আমরা সেখানে দেরি করলাম না, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। দাসবাবু কিন্তু কাজের ক্ষেত্রে বেশ তৎপর। তিনি মুহূর্তের মধ্যেই তার সঙ্গে আসা কনস্টেবলটিকে জিপের কাছে পাঠিয়ে দিলেন, বোধহয় বাকি পুলিশদের ডেকে আনতে। আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম। এখানে আসার আগেই দেখেছি বাড়িটার দরজা সম্পূর্ণ উল্টো দিকে। পুরনো দিনের বাড়ি। কালো রঙের কাঠের দরজার উপর ধাক্কা দিয়ে ব্যোমকেশ বলল, দরজা খুলুন, আমরা পুলিশের লোক। প্রথমে ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা গেল। তারপরে হঠাৎ করে গোটা ব্যাপারটা যেন শান্ত হয়ে গেল। ব্যোমকেশ আবার দরজা ধাক্কা দিল। কি হলো? দরজা খুলুন বলছি। দরজা না খুললে কিন্তু আমাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে। এবার ভেতর থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। তিনি বেশ শান্তভাবেই বললেন, খুলছি, দরজা খুলছি, দয়া করে দরজা ভাঙবেন না। আমরা একটু পেছনের দিকে সরে দাঁড়ালাম। ব্যোমকেশ রইল সবার সামনে।
ঘরের ভেতর থেকে দরজা খোলার কিন্তু কোনো শব্দ শোনা গেল না। বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি, কোথাও কোনো শব্দ নেই। ব্যাপারটায় একসময় আমরা অধৈর্য হয়ে পড়লাম। ব্যোমকেশ আবার দরজা ধাক্কা দিল। কি হলো? দরজা খুলুন বলছি। ব্যোমকেশের ডাকাডাকির কোনো সাড়া নেই। দাসবাবু এবং নীহাররঞ্জনবাবু ক্রমশ অধৈর্য হয়ে পড়েছিলেন। দাসবাবু বললেন, শুধু শুধু সময় নষ্ট করছেন কেন ব্যোমকেশ বাবু? দরজা ভেঙে ফেলুন। পুরনো দিনের পাতলা দরজা খুব বেশিক্ষণ আপনার ধাক্কার সামনে টিকতে পারবে না, ভেঙে ফেলুন। আসলে মনে হচ্ছে বাড়িতে ওই ভদ্রমহিলা একাই আছেন। ব্যোমকেশ আরও একবার দরজায় ধাক্কা দিতেই ব্যাপারটা ঘটে গেল। দরজাটা তার হাতের ধাক্কায় খুলে গেল। একটা ক্যাঁচ করে শব্দ হতেই দরজাটা সরে গেল একপাশে। সাথে সাথেই একটা ভেতর থেকে গরম হাওয়া বাইরে এসে পড়ল। ঘরের ভেতর থেকে পুরনো দিনের ধুলো ময়লা মিশ্রিত একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘরের দরজার কাছে কেউ নেই। তাহলে দরজাটা খুলল কে? আমরা সকলেই অবাক হয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু অবাক হলো না। দাসবাবুর কাছ থেকে টর্চটা নিয়ে ঘরের ভেতর ঢুকলো, কারণ ঘরের ভেতরটায় এই দিনের বেলাতেও আধো অন্ধকার। টর্চের আলো ফেলতেই ভেতরটা দেখা গেল যে চারিদিকে সামান্য ধুলো জমে রয়েছে। আসবাবপত্রও আছে বটে, তবে তার চারপাশটায় কেমন যেন ধুলো ময়লা আর মাকড়সার জালে ভরা। এই ঘরে যে মানুষ থাকতে পারে না, পেছন থেকে নীহাররঞ্জনবাবু বললেন। মানুষের ঘর বলে তো মনেই হচ্ছে না ব্যোমকেশ বাবু। এখানে কি মানুষ থাকতে পারে? মানুষ যদি না থাকে তাহলে দরজাটা খুলে দিল কে? আর ভেতর থেকে যে কথা বলল সেই বাকে? আর আমাদের চোখের সামনে তো ছাদে ওই মহিলা গিয়ে দাঁড়িয়েছিল, তাকেও কি মানুষ বলবেন না? এই কথার উত্তরে নীহাররঞ্জনবাবু কিছুই বলতে পারলেন না। ততক্ষণে আমরা ঘরে ঢুকে পড়েছি। পাশাপাশি দুটো ঘরেরই দরজা বন্ধ। এক পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। সিঁড়ির নিচে ছোট জায়গাটা বোধহয় রান্না করার জায়গা। ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাসনপত্র, এবং তার মধ্যে এঁটো বাসনপত্রও রয়েছে। দুটো ঘরের দরজাই ছিল ভেজানো। দরজা খুলে ভেতরে আলো ফেলতেই বিছানা, চেয়ার, আয়না, এমনকি জামাকাপড় পর্যন্তও চোখে পড়ল। কিন্তু কোথাও যেন মানুষ নেই। এমনকি ছাদের সিঁড়ির দরজাটাও ভেতর থেকে বন্ধ। দাসবাবু অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হলো? একটু আগে তো ঘরের ভেতর থেকে একজন সাড়া দিল, সে গেল কোথায়? এ ঘর থেকে বেরোবার জন্য অন্য কোনো রাস্তা আছে নাকি? ব্যোমকেশ ভালো করে দুটো ঘর, এমনকি ছাদ পর্যন্তও ঘুরে দেখল, কিন্তু কোথাও কিছু নেই। এখান থেকে বেরোবার মতো অন্য কোনো রাস্তাও নেই। ছাদের দরজা, এমনকি ঘরের দরজা, সমস্ত কিছুই তো ভেতর থেকে বন্ধ ছিল। যে মানুষটা আমাদের দরজা খুলে দিল সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে? ব্যোমকেশ যেন গভীরভাবে কিছু ভেবে চলেছিল, কিছুই বলছিল না। এমন সময় নীহাররঞ্জনবাবু মুখ খুললেন। বলেছিলাম না ব্যোমকেশ বাবু, ও মানুষ না, ভূত। ভূতই তো অমন চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে। ব্যোমকেশ এর পরেও কিছু বলল না। আমরা সকলেই একসঙ্গে ছাদে এসে দাঁড়ালাম। ছাদের একদম আলসের কাছে দাঁড়িয়ে ব্যোমকেশ নিচের দিকে তাকিয়ে সেই বেলগাছটা দেখতে লাগলো। বেলগাছের মধ্যে কিছু একটা রয়েছে, এমন গভীরভাবে বেলগাছটা দেখতে দেখতে হঠাৎ ছাদের আলসের কাছে দাঁড়িয়ে কি যেন একটা দেখল। ব্যোমকেশকে একদম ছাদের ধারে ঝুঁকে পড়তে দেখে আমিও মুখ নামালাম। ওটা কি রক্তের ফোঁটা বলে মনে হচ্ছে না? এখানেও রক্ত, গাছেও রক্ত, কিন্তু বাড়িতে কোনো মানুষ নেই। আর যদি খুন হয় তাহলে মৃতদেহটা কোথায় গেল? আমার প্রশ্নের উত্তরে ব্যোমকেশ কিন্তু কিছুই বলল না। গোটা ঘরটা তন্ন তন্ন করে খুঁজে এটা বোঝা গেল এ বাড়িতে দুজন থাকতো, একজন মহিলা আর একজন পুরুষ। ঘরের দরজাগুলো আবার বন্ধ করে দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে আশেপাশে দু একজন লোকও জমা হয়েছে। তাদেরই একজনের কাছ থেকে এই বাড়ির ব্যাপারে জানা গেল। লোকটা বলল, বাড়িতে দুজন থাকতো, বংশীবদন আর তার বিধবা মেয়ে। ওরাও ও বাড়িতেই থাকতো, খুব বেশি একটা বের হতো না। বংশীবদনের জমানো যে টাকা ছিল তাতেই ওদের দুজনে চলে যেত। তবে বুড়ো খুব একটা ভালো ছিল না, সবসময় বাজে ব্যবহার করতো। তাছাড়া মেয়েটাকে মাঝে মধ্যে নাকি এই ধরে মারধরও করতো। মেয়েটা বিধবা হয়ে যাওয়ার পর আর কোথাও জায়গা না পেয়ে এখানেই এসেছে। মেয়েটারও কপাল খারাপ, মেয়েটা বড়ই ভালো, ছোট থেকেই আমরা দেখেছি তো। কিন্তু ও বাড়িতে তো কেউই নেই, বংশীবদন বাবু কিংবা তার মেয়ে, কাউকেই তো দেখলাম না। লোকটা ব্যোমকেশের কথায় একটু অবাক হলো।
এমনটা তো হওয়ার কথা নয়। বংশীবদন বাবু ও তার মেয়ে বিমলা এ বাড়িতে তো সবসময় থাকে। বিমলা যাও বা একটু মাঝে মধ্যে ছাদে আসে, বংশীবদন বাবু তো সবসময় ঘরেই থাকে। তবে অনেকেই বলেছে রাতের দিকে নাকি বংশীবদন বাবু মাঝে মধ্যে ছাদের কাছে আসে। ব্যোমকেশ চুপ করে তার কথা শুনছিল। এই কথায় কেমন যেন ও একটু অবাক হয়েই বলল, কি বললেন? রাতের বেলা ছাদে আসে? আচ্ছা, তাহলে রাতের বেলা বংশীবদন বাবুর মেয়ে বিমলাও নিশ্চয়ই ছাদে আসে। লোকটা যেন ব্যোমকেশের এই কথাটা বুঝতে পারল না। বুঝতেই তো পারছেন, এদিকে রাস্তায় লোকজনের যাতায়াত কম। তবে রাতের বেলা ওই বুড়ো আর তার মেয়ে মাঝে মধ্যে ছাদে আসে কিনা। তবে হ্যাঁ, আসতেও পারে, কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু নয়। আচ্ছা দাসবাবু, একটা কথা বলুন তো, এই এলাকার মানে মুখুজ্জেপাড়া এলাকায় আপনি এর আগে কখনো এসেছেন? 2-1 বার এসেছিলাম বলে মনে পড়ছে, তবে এদিকটায় আসতে হয়নি, কারণ এদিকে খুব একটা কিছু হয় না। জায়গাটা চারপাশ থেকে ফাঁকা নির্জন হলেও খুন ডাকাতি কিংবা চুরি এই অঞ্চলে হয় না, কারণ এদিকে লোকই আসে কম। ব্যোমকেশ চুপ করে রইল। একবার বাড়িটার দিকে তাকিয়ে দেখল, তারপর সামনের দিকে এগিয়ে বলল, নিহারঞ্জন বাবু, আপনার দেখা সেই অদ্ভুত মাথাটার রহস্য ও সমাধানের জন্য আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, বুঝলেন? আপনি ফিরে যান। আপনি যে আত্মীয়ের বাড়িতে আছেন তার ঠিকানাটা আমাদের দিয়ে যান। প্রয়োজন হলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আর দাসবাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। নিহারঞ্জনবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আর ব্যোমকেশ বাড়িতে ফিরে এলাম। নিহারঞ্জনবাবু সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন। চলে আসার সময় তিনি আমাদের বললেন, তাহলে কি ব্যোমকেশ বাবু, দিনে দুপুরে আরো একটা ভূত আমরা দেখলাম? ঘরের ভেতরে ওই মহিলা ছিল, অথচ তারপরে সব ভ্যানিশ। ব্যোমকেশ এই কথার কোনো উত্তর দিল না, প্রসঙ্গটা বদলে ফেলল। আচ্ছা নিহারঞ্জন বাবু, আপনার তো বয়স 60 হয়েছে। আপনার কানে কম শোনার কিংবা চোখে ভুল দেখার কোনো রোগ নেই তো? কি যে বলেন ব্যোমকেশ বাবু, চোখে ভুল আমি দেখব কি করে? আর কানে কম শোনার কোনো দুর্বলতা এখনো পর্যন্ত আমার হয়নি। কেন বলুন তো? আচ্ছা, ওই দিন যে মাথাটা আপনি দেখেছিলেন, মানে আপনার মতে যেটা একটা ভূত ছাড়া কিছুই হতে পারে না, তার মুখের ভয়ঙ্কর বর্ণনা ছাড়া আর কি ছিল? তার মাথার চুল, তার চোখের ভুরু কিংবা নাকের তলার গোঁফটা? নিহারঞ্জনবাবু অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করলেন, তারপর বললেন, চাঁদের আলোয় খুব ভালোভাবেই দেখেছিলাম, কিন্তু চুল দাড়ি কিংবা ভুরুর কথা তো মনে পড়ছে না। যতদূর মনে পড়ছে তার গায়ের রং সাদা ছিল। ব্যোমকেশের মুখে যে হাসিটা ফুটে উঠল সেটা থেকে আমি বুঝতে পারলাম যে ব্যোমকেশ কিছু একটা আন্দাজ করেছে। আর কোনো কথা হলো না। আমরা বাড়ি ফিরে এলাম। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। গোটা কেসের ব্যাপারে আর কোনো কথাই ব্যোমকেশ বলছে না। তাই একদিন সন্ধ্যাবেলা আমি নিজেই ব্যোমকেশকে বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, ওই যে নিহারঞ্জনবাবু ওই মুখুজ্জেপাড়ায় ভূত দেখার ব্যাপারটা কি হলো? ঘরের ভেতর থেকে ওই মহিলা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলেন, ওটা ব্যাপারটা তো সমাধান হলো না, আর তুমি চুপ করে বসে আছো। তোমাকে কে বলল বলো তো আমি চুপ করে বসে আছি? আর নিহারঞ্জন বাবু, সেই ভূতের ব্যাপারটার সমাধান এখনো হয়নি সেটা ঠিক, কিন্তু তদন্ত চলছে। কোন পথে তদন্ত হচ্ছে শুনি? আর ওই বাড়িতে সেই মহিলাকে কি পাওয়া গিয়েছে? না অজিত, মহিলাটিকে এখনো পাওয়া যায়নি। তিনি যতক্ষণ না বাইরে বেরিয়ে আসবেন ততক্ষণ তো তাকে খুঁজে পাওয়া যাবে না। মানে তুমি বলতে চাইছো মহিলা ওই বাড়িতে কোথাও লুকিয়ে রয়েছেন? কিন্তু আমরা তো গোটা বাড়িটাই খুঁজে দেখেছি। অজিত, গোটা বাড়িটা আমরা খুঁজে দেখেছি, কিন্তু মাটির তলাটা তো আমরা খুঁজে দেখতে পারবো না। ওই বাড়িতে কোথাও একটা গোপন ঘর মাটির তলায় রয়েছে, তা তো বাড়ির লোকেরাই জানবে, তাই না? তাছাড়া বংশীবদন বাবুর মৃতদেহটাও তো ওই বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে। ব্যোমকেশের এই কথা শুনে আমিও চমকে উঠলাম। সর্বনাশ! বংশীবদনবাবুর মৃতদেহটা ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু ব্যাপারটা কি বলো তো আমায়? এতদিন যখন অপেক্ষা করলে তাহলে আজকের দিনটাও অপেক্ষা করো। কেন জানি না আমার মন বলছে আজ রাতে কিছু একটা হবে।
দাসবাবুকে একবার টেলিফোন করে নি, দাঁড়াও। সত্যবতী বলল, আবার আজ রাতে বাইরে বেরোবার পরিকল্পনা করেছ? রাতের বেলা বাইরে না থাকলে কি হয় না? কি করব বলো, কেসটা এমন জটিল যে রাতের বেলা বাইরে না থাকলে হবে না। রাতের অন্ধকারে বংশীবদন বাবুর বাড়ির বেলগাছে ভূত দেখলেন। তাছাড়া বংশীবদন বাবুর মেয়ে বিমলা ঘরের ভেতর থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। গোটা ব্যাপারটাই তো অদ্ভুত, তাই না? আর সেই অদ্ভুত ব্যাপারের রহস্য সমাধান সবসময় রাতের বেলাতেই হয়। সে কি, ঘরের ভেতর থেকে উধাও? কিন্তু গেল কোথায়? সেটি জানার জন্যই তো আমাদের আজ রাতে ওই বাড়িতে যেতে হবে সত্য। আর অজিত, তুমি আমার সঙ্গে আছো তো? রাতের বেলা ব্যোমকেশ, আমি আর দাসবাবু মিলে আবার গেলাম মুখুজ্জেপাড়ায়। পুলিশের গাড়িটা রইল বেশ খানিকটা বাইরের দিকে। তারপর অন্ধকারকে আশ্রয় করে আমরা বংশীবদনবাবুর বাড়ি থেকে খানিকটা দূরে জঙ্গলের কাছে আত্মগোপন করে রইলাম। রাত যত বাড়তে লাগলো মশার উৎপাতও বাড়ল। একসময় অধৈর্য হয়ে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি সত্যিই মনে হয় আজ রাত্রে আমরা এখানে বসে সত্যি কিছু উদ্ধার করতে পারবো? আমার কি মনে হয় না মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় রহস্যটা আমরা উদ্ধার করতে পেরেছি। একবার সামনের দিকে তাকিয়ে দেখো। ব্যোমকেশের কথায় আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম। দাসবাবুও তাকালেন। সামনে বলতে বংশীবাবুর একতলার বাড়িটা। আর সে বাড়িতে ছাদের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। চাঁদের আলোটা যেন সেই বাড়ির ছাদে এসে পড়েছে। আর চাঁদের আলোয় সেই বাড়িটার ব্যালকনির একপাশে দাঁড়িয়ে রয়েছে একটি সাদা কাপড় পরা মূর্তি। মুহূর্তের জন্য মনে পড়ে গেল নীহারঞ্জন বাবুর কথা। এ দৃশ্য যদি তিনি দেখতেন তাহলে তিনি নিশ্চয়ই মনে করতেন আবার রাতের অন্ধকারে একটা ভূত তাকে ভয় দেখানোর জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। দাসবাবু একটু চিন্তা করে বললেন, ব্যোমকেশ বাবু, ওটা মানুষ তো? মানে মানে ওভাবে তখন থেকে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে নেই, তাড়াতাড়ি চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। আমরা অন্ধকারের জায়গা ছেড়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। এগোতেই বুঝতে পারলাম যে ব্যোমকেশের কথাই ঠিক। সাদা কাপড় পরা মূর্তিটা ছাদের একপাশে উকি মেরে এদিক ওদিক দেখছে। তারপর আস্তে আস্তে হেঁটে গেল ছাদের মাঝখানের দিকে। ব্যোমকেশ বাড়ির পেছনের দিকের জঙ্গল, অর্থাৎ ওই বেলগাছের জায়গাটায় গিয়ে বলল, আপনারা বাড়ির দরজার সামনে একজন দাঁড়ান, একজন ওই পেছন দিকে গিয়ে দাঁড়ান। আমি গাছ বেয়ে ছাদে ওঠার চেষ্টা করছি। বেলগাছ দিয়ে তুমি মোটেই ছাদে উঠতে পারবে না, পাশের আম গাছটা ধরে একবার ওঠার চেষ্টা করো। ব্যোমকেশ আস্তে আস্তে আম গাছ ধরে উঠতে শুরু করলো। ছাদের ওপরে সেই মহিলা এখনও দাঁড়িয়ে রয়েছেন, তার কোনো শব্দ পাওয়া গেল না। ব্যোমকেশ উপরে উঠে ছাদে নামলো, আর তারপর আর কিছুই জানা নেই। বেশ কিছুক্ষণ পরে ব্যোমকেশের গলাও শুনতে পেলাম, অনেক হয়েছে বিমলা দেবী, এবার বাইরে বেরিয়ে আসুন। ওখানে থাকলে এমনিই আপনাকে শুধু শুধু না খেয়ে মরতে হবে। দাসবাবু সামনের দিকে ছিল, আমিও সামনে দরজার দিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতর থেকে দরজা খোলার শব্দ শোনা গেল। দরজা খুলতে খুলতে দাসবাবু বললেন, আপনার কথাই ঠিক ছিল। তাহলে ব্যোমকেশ বাবু বাড়ির ভেতরের উনি ছিলেন, কিন্তু ছিলেনটা কোথায়? ঘরের ভেতর একটা অল্প আলো জ্বলছে। ঘরের বিছানার একপাশে বসে রয়েছেন বিমলা দেবী। তার মুখ ক্লান্ত, চোখের তলায় কালি, মাথাটা সাদা কাপড়ের ঘোমটা দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। কাপড়ের খুঁট মুখের কাছে নিয়ে এসে তিনি নিঃশব্দে কেঁদে চলেছেন। দেখুন বিমলা দেবী, আমার কেন জানি না মনে হচ্ছে গোটা ব্যাপারটা একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার জন্যই আপনি ভয় পেয়ে সমস্ত কিছু করেছেন। তাই যাই হোক, অপরাধ হলে তার শাস্তি পেতেই হবে। তবে আশা করব যদি আপনার কোনো দোষ না থাকে। কেমন হতো ব্যোমকেশবাবু, আমি যদি এখানে না ফিরে এসে প্রথমে মরে যেতাম? তাহলে আর এমন কিছু হতো না। এখানে আমি মরে মরে বেঁচেছিলাম ব্যোমকেশবাবু। প্রতিদিন আমার উপর বাবা অত্যাচার করত। মাথাটা খারাপ হয়ে গিয়েছিল বাবার। মারধর করা, খেতে না দেওয়া, আরো অনেক কিছু আমি চুপ করে মুখ বুজে সহ্য করতাম। কিন্তু সেদিন আর পারিনি। ছাদে দাঁড়িয়ে বাবা আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, আমার গায়ে হাত তুলেছিল। আমি রাগের মাথায় তাকে একটা ধাক্কা দিই, আর তাতেই টাল সামলাতে না পেরে বাবা নিচে গিয়ে পড়ে।
তখন এক ভদ্রলোক ওই পথ দিয়ে যাচ্ছিল। বাবা নিচে গিয়ে পড়তেই আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি ছাদ থেকে সরে আসি। কিন্তু পরে দেখি ভদ্রলোক নিজেই ভয় পেয়ে চলে গেছে। এদিকে আশেপাশে লোকজন নেই, এ ব্যাপারটা কেউ দেখতে পায়নি। অতি কষ্টে নিচে নেমে বাবার মৃতদেহটা তুলে আনি। ওখানে দেখেছিলাম বাবার মুখের কাছে ওই বেলগাছের একটা ডাল ঢুকে গিয়েছিল, আর তার মাথাটা গিয়ে পড়েছিল ওই গাছের ত্রিকোণ কাণ্ডের কাছে। তখনই বুঝতে পেরেছিলাম ভদ্রলোক ভয় পেয়েছে। মৃতদেহটা কোনো রকমে ঘরের ভেতর এনে ওই রান্নাঘরের নিচে ছোট্ট গুপ্ত ঘরে লুকিয়ে রাখি। কিন্তু আপনারা যখন এসে খোঁজাখুঁজি করছিলেন তখন কেমন যেন ভয় পেয়ে যায়, তাই লুকিয়ে পড়েছিলাম। আমার প্রথমে সন্দেহ হয়েছিল ওই বেলগাছের গায়ে রক্ত দেখে। তারপর ছাদের উপর যখন রক্ত শুকিয়ে যাওয়া দেখতে পেলাম তখন বুঝতে পারলাম এখানে কিছু একটা হয়েছে। আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন। ভেবেছিলেন আমরা সবটা জেনে গেলে আপনি বিপদে পড়বেন, কিন্তু ঘরের ভিতর ঢুকে আপনি যখন দরজা খুলে দিয়েও অদৃশ্য হয়ে গেলেন তখন বুঝতে পারলাম দরজার কাছাকাছি আপনার লুকানোর জায়গাটা। দুটো ঘরের দরজা ভেজানো ছিল। সেই দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকলে তার শব্দ হবে, এমন কোনো শব্দ আমি শুনতে পাইনি। অর্থাৎ আপনার লুকানোর জায়গাটা হয় ছাদের দিকে, না হয় রান্নাঘরের কোথাও একটা হবে। কিন্তু রান্নাঘরের কাছে তেমন কিছু নেই। তারপর মনে হয়েছিল রান্নাঘরে ওই জুতো রাখার টুল আর তার পাশের জায়গাটা কেমন যেন উঁচু। তাছাড়া ঘরের ভেতর ঢুকেই আমি একটা গন্ধ পেয়েছিলাম, হয়তো মৃতদেহের সামান্য গন্ধ। বোধহয় আপনি কিছু একটা দিয়ে সেই গন্ধটা ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষাটা হলো না। আসলে নিহার রঞ্জন বাবু যদি ভয় না পেতেন তাহলে তিনি নিজেই ব্যাপারটা বুঝতে পারতেন। আপনার বাবার মৃত মুখটা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। আপনারা আমায় যা শাস্তি দিতে চান দিতে পারেন, আমি সবকিছুই মাথা পেতে নেব। এখানে থাকাটা আমার কাছে প্রতিদিন দুঃস্বপ্নের মতো। এটা একটা দুর্ঘটনা আমার কাছে, কিন্তু আইন কানুন তো আছে। জানি তারা এসব বুঝবে না, আমার শাস্তি হবে, তবে আমার তাতে কোনো আপত্তি নেই। মৃতদেহটা কোথায় আছে? রান্নাঘরের কাছে বড় কাঠের চেয়ার রয়েছে, আর তার পাশেই একটা গর্ত খোঁড়া আছে, আর সেটা চাপা দেওয়া রয়েছে বস্তা দিয়ে। তার তলাতে বাবার মৃতদেহ রাখা রয়েছে। নিচে বেশ খানিকটা জায়গাও রয়েছে। ওখানে ঢুকে বাবার মৃতদেহর পাশেই আমি টানা 2 দিন বসেছিলাম। বিমলতার কৃতকার্যের সমস্ত কথাই বললেন। আশেপাশের লোকেরা জানতেও পারল না যে সেই রাতের বেলাতেই আমরা বাড়িতে ঢুকে বিমলা দেবীকে গ্রেপ্তার করে নিয়ে গেলাম। কিন্তু সেই রাত্রে আর মৃতদেহটা বার করা গেল না। পরের দিন সকালে পুলিশের গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হলো। মৃতদেহ পৌঁছতে শুরু করেছিল। ব্যোমকেশ, আমি আর নিহারঞ্জনবাবু সেই আত্মীয়র বাড়িতে তার সাথে দেখা করেছিলাম। নিহারঞ্জনবাবু অসুস্থ হয়ে পড়েছিল। আমাদের দেখে তিনি বললেন, পেলেন কিছু ব্যোমকেশ বাবু? খোঁজ পেয়েছি নিহারঞ্জনবাবু, আপনি যা দেখেছিলেন তা খুঁজে পেয়েছি, এবং তার পেছনে যে রয়েছে তাকেও খুঁজে পেয়েছি। তবে দুঃখের সাথে আপনাকে এটা জানাতে হচ্ছে, আপনি কোনো ভূত দেখেননি। আপনি দেখেছিলেন একটা তরতাজা মৃতদেহ। আপনি যদি ভয় না পেয়ে সঠিকভাবে সমস্ত কিছু শোনার চেষ্টা করতেন তাহলে হয়তো বুঝতে পারতেন আপনি মৃতদেহটা দেখার আগে একটা শব্দ শুনেছিলেন। সেই শব্দটা ছিল ওপরের ছাদ থেকে বংশীবদন বাবুর নিচে পড়ে যাওয়ার শব্দ। সামান্য সময়ের মধ্যেই ব্যাপারটা ঘটে গিয়েছিল বলে তিনি চিৎকার করতে পারেননি। এই বেলগাছের একটা ডাল তার বুকের ভেতরে ঢুকে গিয়েছিল। তবে দ্বিতীয় যে শব্দটা আপনি শুনতে পেয়েছিলেন সেটা ছিল উপর দিক থেকে আরও কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ। যতদূর মনে হয় বংশীবদনবাবু জুতো পরে ছাদে হাঁটত, আর সেই জুতোর একটা পাটি ওপর থেকে পড়ে গিয়েছিল। সেই শব্দটা আপনি শুনেছিলেন, কিন্তু ভয়ে কিছু বুঝতে পারেননি। তাই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি কানে ভালোভাবে শুনতে পান কিনা। যাই হোক, এখন সব সত্য তো বেরিয়ে গেছে। যখন আর কোনো চিন্তা নেই
আপনি নিশ্চিন্তে এবার বাড়ি ফিরে যেতে পারেন। নিহারঞ্জন বাবুর মুখে একটু হাসি ফুটল। তিনি এগিয়ে এসে ব্যোমকেশের দুটো হাত শক্ত করে চেপে ধরলেন। সত্যি তুমি না থাকলে যে কি হতো। আমি যে সত্যি ভূত দেখেছি সেই ভয় বোধহয় প্রতি রাতে আর ঘুমোতেই পারতাম না। পুলিশের কাছে গেলে পুলিশরা সব শুনতো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরও কিছুক্ষণ কথাবার্তার পর নিহারঞ্জন বাবুকে বিদায় জানিয়ে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। পথে হাঁটতে হাঁটতে ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কখন জানতে পারলে যে মৃতদেহটা আসলে সত্যি একটা মৃতদেহ, কোনো ভূত নয়? আর আর ওই বিমলা দেবী খুনটা করেছে, বংশীবদন বাবুকে। ব্যোমকেশ সামান্য হাসলো, তারপর বলল, যা হয়েছে সেটা তো বেলগাছের গায়ে রক্ত দেখেই আন্দাজ করতে পেরেছিলাম। ওনাদের ছাদের রক্তটা দেখে ব্যাপারটা নিশ্চিত করি। বংশীবদনবাবু খুন হয়েছে, আর খুন যে বিমলা করেছে সেটাই লোকটার কথা থেকে বুঝতে পারি। বংশীবদন বাবুর সঙ্গে বিমলার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রাতের বেলা তারা দুজনেই ছাদে যেত, আর তখনই 2 2 4। বাকি সবটাই অনুমান, বুঝলে। তবে একটা দুঃখ রয়েই গেল অজিত, সত্যিকারের ভূতের সাথে কিন্তু মোকাবিলা হলো না। আমি হেসে উঠলাম, রক্ষা করো, ওটা না হয় ভালো। ব্যোমকেশের আমি হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত চলে এসেছি। ঘরে ঢুকতে যাব এমন সময় পুটিরামের সঙ্গে দেখা। পুটিরাম বলল, দাদাবাবু, আপনারা এইছেন? ওপরে চলে যান, এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি বললাম দেরি হতে পারে আসতে, কিন্তু বললো অপেক্ষা করবে। তাছাড়া মনে হয় বৌদিমণি ভদ্রলোককে চেনে। আমরা দুজনেই অবাক হলাম। তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম আমাদের বসবার ঘরের দিকে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে বিভীষিকাময় হত্যা রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।